প্রায় ১ ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারও নিজ নিজ দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। স্টারমার এবং আলবানিজ দুজনেই তাদের বক্তব্যে বলেছেন যে জ্বালানি এবং গ্যাসের দাম বাড়ছে এবং সামনে আরও কঠিন সময় আসছে, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন সাধারণ মানুষের পকেটে এর প্রভাব কম পড়ে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে মূলত বলেছেন যে এই যুদ্ধ চলতেই থাকবে এবং আমেরিকা হয়তো ইরানের জ্বালানি ও তেল অবকাঠামোগুলোতে বোমা হামলা শুরু করবে। ঠিক আছে, চলুন তার বক্তব্যের কয়েকটা লাইন শুনে নেওয়া যাক। Our economy is strong and improving by the day, and it will soon be roaring back like never before. It will top the levels that it was a month ago. I've made clear from the beginning of Operation Epic Fury that we will continue until our objectives are fully achieved. Thanks to the progress we've made, I can say tonight that we are on track to complete all of America's military objectives shortly, very shortly. We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. We're going to bring them back to the Stone Ages where they belong. Okay. তো তিনি মূলত বলছেন যে আমরা এই যুদ্ধে জিতছি এবং তাদের বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেব, কিন্তু তার এই কথা থেকেই বোঝা যায় যে আসলে তিনি এই যুদ্ধে জিতছেন না। এখন আমি অন্য একজন ব্যক্তির দিকে নজর দিতে চাই। তিনি হলেন পিটার জেহান। মনে রাখবেন, ইরানের এই যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, বরং অনেকে বিশ্বাস করেন এটি কেবল শুরু হতে যাচ্ছে। এমন গুজব আছে যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই স্থলবাহিনী ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছেন। তাই এই সপ্তাহের শেষেই অথবা এই মাসের মধ্যেই আমরা ইরানে বড় ধরনের আক্রমণ দেখতে পারি। তবে আমেরিকা যখন ইরানে এই যুদ্ধ লড়ছে, এটি আসলে একটি গৌণ যুদ্ধ। পিটার জেহান ঘোষণা করেছেন যে আমেরিকা পুরো উত্তর আমেরিকা নিয়ন্ত্রণ করবে। তো সহজ কথায় তিনি যা বলছেন তা হল, আমরা উত্তর আমেরিকায় মনোরো ডক্ট্রিন প্রয়োগ করব। মানুষের কাছে এটি খুব অদ্ভুত লাগছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানে এমন একটি যুদ্ধ লড়ছেন যা জেতা সম্ভব নয়, আবার একই সাথে তিনি উত্তর আমেরিকাতেও খুব আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছেন। তিনি কানাডা, ডেনমার্ক, কলম্বিয়া, মেক্সিকো এবং কিউবার সাথে বিবাদে জড়াচ্ছেন। এমনকি তিনি কিউবার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন এবং মানুষ ধারণা করছে যে খুব শীঘ্রই কিউবাতেও আক্রমণ হতে পারে। তাই অনেকে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প সবকিছু তালগোল পাকিয়ে ফেলছেন এবং তিনি একজন নির্বোধ। From Greenland to the Gulf of America to the Panama Canal and its surrounding countries. At the Department of War, we call this strategic map the Greater North America. Why? Because every sovereign nation and territory north of the equator, from Greenland to Ecuador and from Alaska to Guyana, is not part of the global south. It is a security perimeter in this great neighborhood that we all live in. Okay. So এখন এই যে ইরান, সবাই বলছে যে ইরানে স্থলপথে আক্রমণ করাটা হবে বোকামি, কারণ দেশটি আয়তনে অনেক বড়। বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকার মাত্র 50,000 সৈন্য আছে এবং সেখানকার ভৌগোলিক অবস্থা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সেখানে আছে জাগ্রস পর্বতমালা, জাগ্রস মাউন্টেন্স, যেখানে ইরানিরা লুকিয়ে গেরিলা যুদ্ধ করতে পারে এবং ড্রোন ও আর্টিলারি হামলা চালাতে পারে। এরপর আছে মরুভূমি, যা পার হওয়া খুবই কষ্টকর। আমেরিকানরা যদি ইরাকের দিক থেকে পশ্চিম আক্রমণ করে, তাদের পাহাড়ের মুখোমুখি হতে হবে। যদি পাকিস্তান বা পূর্ব দিক থেকে আক্রমণ করে, তবে মরুভূমির মুখে পড়বে। আর যদি দক্ষিণ দিক থেকে আসে, তবে পাহাড় তো আছেই, পাশাপাশি মূল লক্ষ্য তেহরান থেকে তারা অনেক দূরে থাকবে। আমেরিকা আসলে কি করতে চাইছে তা নিয়ে অনেক আলোচনা চলছে। বর্তমানে সবার ধারণা হলো আমেরিকা প্রথমে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে চায়, যাতে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমানো যায়। কিন্তু মানচিত্র দেখলেই বুঝবেন এই প্রণালী খুব বেশি চওড়া নয় এবং এটি ইরানের উপকূল ও পাহাড়ের খুব কাছে, তাই এখান থেকে আক্রমণ করা সহজ। ইরান চাইলেই পুরো প্রণালীতে মাইন বিছিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ইরানে আক্রমণ হবে একটি চরম বোকামি, কিন্তু বিশ্ব অর্থনীতি স্থিতিশীল রাখতে আমেরিকাকে হরমুজ প্রণালী মুক্ত করতেই হবে এবং নৌ চলাচল স্বাভাবিক করতে হবে। ইতিমধ্যেই অনেক লক্ষণ দেখা যাচ্ছে যে আমেরিকা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যে থাকা 50,000 সৈন্যের অনেককেই ইরানের বিরুদ্ধে মোতায়েন করা হবে। এছাড়া লেনার্ড অ্যান্ডারসনের পক্ষ থেকে রিজার্ভ ফোর্সের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে প্রস্তুত হও, লড়াই করো এবং জয়ী হও। অর্থাৎ তারা শুধু সৈন্য পাঠায়নি, রিজার্ভ ফোর্সে থাকা সেনাদেরও ডাকার প্রস্তুতি নিচ্ছে। দেখে মনে হচ্ছে আমেরিকা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের, টোটাল ওয়ারের প্রস্তুতি নিচ্ছে।
বিশ্বের ঘটনাপ্রবাহ কেমন হবে তা বোঝার জন্য পলি মার্কেট একটি দারুণ জায়গা। সেখানে 3টি নির্দেশক দেখাচ্ছে যে বড় ধরনের আক্রমণ আসছে। প্রথমত, পিৎজা ইন্ডেক্স লাফিয়ে বাড়ছে। এর মানে কি? এর মানে হল পেন্টাগনে যখন বড় কোনো হামলার প্রস্তুতি নেওয়া হয় তখন কর্মকর্তাদের ওভারটাইম কাজ করতে হয় এবং তারা প্রচুর পিৎজা অর্ডার দেয়। অর্থাৎ পিৎজা ডেলিভারি বেড়ে যাওয়া মানেই বড় কিছু ঘটছে। দ্বিতীয়ত, গে বারগুলো খালি হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন মানুষের হাতে কাজ থাকে না তারা বাইরে ডেটে যায়, কিন্তু এখন সবাই কাজে ব্যস্ত। আর শেষ কারণটি হল মানুষ বড় বড় বাজি ধরছে যে স্থলপথে আক্রমণ হবেই। এগুলো এমন সব মানুষ যাদের কাছে ভেতরের খবর, ইনসাইড ইনফরমেশন আছে। যেমন একজন ব্যক্তি $2 লক্ষ বাজি ধরেছেন যে হামলা হবে। যদি হামলা হয় তবে তিনি $10 লক্ষ বেশি জিতবেন। এই 3টি বিষয় ইঙ্গিত দিচ্ছে যে স্থলপথে হামলার অনুমোদন হয়ে গেছে এবং খুব শীঘ্রই তা ঘটবে। ডোনাল্ড ট্রাম্প নিজে অনেক কিছুই বলেছেন। তিনি বলেছেন, আমরা যদি মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাই তবে সেটা আমাদের সমস্যা নয়, আমরা পাত্তা দিই না। আবার তিনি ন্যাটোকে বলছেন, হরমুজ প্রণালী মুক্ত করার দায়িত্ব তোমাদের, কারণ তোমাদের তেল দরকার। স্বাভাবিকভাবেই ন্যাটো ট্রাম্পের ওপর ক্ষিপ্ত, কারণ এর আগে ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছিলেন। তাই সবাই ভাবছে ট্রাম্প একজন আহাম্মক, তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। কারণ ইরানের যুদ্ধে যেখানে তার ন্যাটোর সাহায্য দরকার সেখানে তিনি আগে থেকেই ন্যাটোর সাথে শত্রুতা করে বসে আছেন। কিন্তু চলুন আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আমরা যদি গেম থিওরি ব্যবহার করি, এমন যদি হয় যে ডোনাল্ড ট্রাম্প কোনো এক অদ্ভুত কারণে ইরানের এই যুদ্ধে হারতে চাইছেন, যদি তিনি চান যে আমেরিকার সাম্রাজ্য ভেঙে পড়ুক, যদি তিনি বিশ্ব অর্থনীতি ধ্বংস করতে চান, তাহলে তো তিনি একজন জিনিয়াস, তাই না? যদি তিনি অজান্তে ধ্বংস করেন তবে তিনি নির্বোধ, কিন্তু যদি তিনি জেনে শুনে আমেরিকার সাম্রাজ্য ধ্বংস করতে চান তবে তিনি আমেরিকার ইতিহাসের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা একটু মজার ছলে এই যুক্তিটি দেখাবো যে ডোনাল্ড ট্রাম্প আসলে একজন জিনিয়াস। এই সব বিশৃঙ্খলার পেছনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটি আমি আজ আপনাদের বোঝাতে চাই। তো পরিকল্পনাটা কি? এখানে আসলে কি ঘটছে? প্রথমত, লক্ষ্য করুন বিশ্বের 20% তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বড় অংশ যায় পূর্ব এশিয়ায়। ভারত তার তেলের 60% এবং জাপান 75% তেল পায় মধ্যপ্রাচ্য থেকে। অর্থাৎ পূর্ব এশিয়া পুরোপুরি মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। এই তেল ইউরোপ এবং আমেরিকাতেও যায়। যদি এই যুদ্ধ চলতে থাকে এবং স্থলবাহিনী নামানো হয় তবে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। জেপি মর্গান জানিয়েছে যে এপ্রিলের মাঝামাঝি নাগাদ বিশ্বের তেল ফুরিয়ে যাবে। এটি পুরো বিশ্বের জন্য এক মহা বিপর্যয়। কিন্তু এটি শুধু জ্বালানি সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়। ইরান যেহেতু হরমুজ প্রণালীতে চলাচলের ওপর বিধিনিষেধ দিচ্ছে, তাই আমরা 7টি বড় ধরনের সংকটের মুখোমুখি হতে যাচ্ছি। হ্যাঁ, আমরা জানি যে তেল এবং এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আসলে সমস্যাটা তার চেয়েও অনেক বেশি ভয়াবহ। এই যে ফসফেট, অ্যামোনিয়াম, সালফার আর ইউরিয়ার দিকে তাকান, এগুলো কিন্তু খাদ্য উৎপাদনের মূল চাবিকাঠি, কারণ এগুলো মূলত সার তৈরিতে ব্যবহৃত হয়। অন্য কথায়, এই যুদ্ধ যদি চলতে থাকে তবে দেশগুলো শুধু জ্বালানি সংকটে পড়বে না, তাদের খাবারও ফুরিয়ে যাবে। আবার এদিকে দেখুন, হিলিয়াম আর সালফার কিসে ব্যবহৃত হয়? এগুলো সেমিকন্ডাক্টর তৈরিতে লাগে, যা আধুনিক এআই প্রযুক্তির জন্য অপরিহার্য। তার মানে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বর্তমান আধুনিক অর্থনীতির প্রতিটি স্তরে আঘাত করছে। যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে। কিন্তু আমরা যদি একবার ধরে নিই যে ডোনাল্ড ট্রাম্প একজন জিনিয়াস এবং এই সব কিছু তার কোনো এক বড় পরিকল্পনার অংশ, তাহলে সেই পরিকল্পনাটা আসলে কি? ঠিক আছে, আমরা জানি মধ্যপ্রাচ্যে প্রচুর তেল আছে, কিন্তু তেল আসলে লোকে যতটা ভাবে ততটা দুর্লভ কিছু নয়। ক্যানাডাতেও প্রচুর তেল আছে, ভেনেজুয়েলায় তো বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ, রাশিয়ারও অনেক তেল আছে। তার মানে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় বা জিসিসি অঞ্চলে যুদ্ধ চলতে থাকে, তার অর্থ এই নয় যে পৃথিবী তেল শূন্য হয়ে যাবে। এর মানে হলো বিশ্ব এখন তেলের জন্য উত্তর আমেরিকা আর রাশিয়ার ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বে। ফলে বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রণ চলে যাবে উত্তর আমেরিকা আর রাশিয়ার হাতে। সহজ কথায়, আমেরিকা মধ্যপ্রাচ্যে এমন এক বোকাটে যুদ্ধ শুরু করেছে যা তাদের পক্ষে জেতা সম্ভব নয়, কিন্তু তাতেও তাদের লাভ, কারণ এতে সারা বিশ্ব উত্তর আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ভেনেজুয়েলা কেন গুরুত্বপূর্ণ? কারণ জানুয়ারিতেই আমেরিকা ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিয়েছে, আর ক্যানাডায় প্রচুর তেল আছে। ট্রাম্প তো ক্যানাডাও দখল করে নেওয়ার হুমকি দিচ্ছেন। এখন দেখা যাক তেলের প্রয়োজন কাদের বেশি। এই ম্যাপটা বলছে লাল চিহ্নিত এলাকাগুলো যতটা তেল রপ্তানি করে তার চেয়ে বেশি ব্যবহার করে। এরা কারা?
এরা হলো ইউরোপ, পূর্ব এশিয়া আর অস্ট্রেলিয়া। হ্যাঁ, আমি মানছি ট্রাম্প হয়তো একজন নির্বোধের মতো কাজ করছেন। তিনি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে হারবেন এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবেন। কিন্তু অদ্ভুত কারণে শেষ পর্যন্ত লাভটা তার আর আমেরিকারই হচ্ছে, কারণ ইউরোপ, চীন, জাপান বা অস্ট্রেলিয়া এখন সম্পদ, খাদ্য আর জ্বালানির জন্য উত্তর আমেরিকার ওপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। এবার খাবারের কথায় আসি। সারের জন্য নাইট্রোজেন খুব গুরুত্বপূর্ণ। ম্যাপে যারা নীল বা হালকা নীল রঙের, তারা নিজেদের প্রয়োজনের চেয়ে বেশি নাইট্রোজেন উৎপাদন করে এবং তা রপ্তানি করে। যারা এই নীল জোনে নেই, তাদের অবস্থা আসলে খুব খারাপ, বিশেষ করে এই এলাকাগুলো এবং ইউরোপের কিছু অংশ। আগে তারা মধ্যপ্রাচ্য থেকে প্রচুর নাইট্রোজেন আর অ্যামোনিয়া পেত। এখন তারা কোথা থেকে এগুলো নিতে বাধ্য হবে? এই জায়গাগুলো থেকে, উত্তর আমেরিকা ও রাশিয়া। তাই আবারও বলছি, ট্রাম্প হয়তো মধ্যপ্রাচ্যের যুদ্ধে হারছেন, কিন্তু দীর্ঘমেয়াদে আমেরিকারই লাভ হচ্ছে। সবশেষে পানির বিষয়টা দেখুন। পানি আমাদের বলে দেয় কোন অঞ্চলগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল থাকবে। সোজা কথা, যেখানে পানি বেশি সেখানে সংঘাতের সম্ভাবনা কম। ম্যাপে যারা গাঢ় নীল তারা নিরাপদ, যারা হালকা নীল তারা বড় বিপদে আছে। উত্তর আমেরিকা আর রাশিয়ার দিকে তাকান, প্রচুর মিষ্টি পানি আছে, তাই তারা স্থিতিশীল। কিন্তু আফ্রিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্য, তারা মহাবিপদে আছে। দক্ষিণ পূর্ব এশিয়াতেও কিছুটা সমস্যা আছে। এই ম্যাপ থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে রাশিয়া আর উত্তর আমেরিকাই হবে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল এবং সম্পদে ভরপুর অঞ্চল। তারা ধাক্কা সামলে টিকে থাকতে পারবে। কিন্তু আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য আর দক্ষিণ পূর্ব এশিয়া হবে সংঘাতের মূল কেন্দ্র। এই জায়গাগুলো সময়ের সাথে আরও বেশি অস্থির হয়ে উঠবে। আমেরিকা আর রাশিয়ার কাজ শুধু নিজেদের স্থিতিশীলতা বজায় রাখা এবং এই অস্থির জায়গাগুলোতে সম্পদ রপ্তানি করা, আর এতে তারা প্রচুর অর্থ কামিয়ে নেবে। ট্রাম্পের এই যুদ্ধ হয়তো আপাতদৃষ্টিতে বোকামি মনে হচ্ছে, কিন্তু গেম থিওরির দিক থেকে দেখলে এই বিপর্যয় থেকে দীর্ঘমেয়াদে আমেরিকাই জয়ী হবে। এখন চীনের ম্যাপ দেখে মনে হতে পারে তারাও তো বেশ ভালো অবস্থানে আছে, তাই না? কিন্তু চীনের একটা সমস্যা আছে। চীন এমন সব মিষ্টি পানির উৎসের ওপর বসে আছে যার ওপর দক্ষিণ পূর্ব এশিয়া আর ভারত নির্ভরশীল। তিব্বত মালভূমির পানি নিচের দিকে ভারত আর দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবাহিত হয়। গেম থিওরি অনুযায়ী যদি খরা দেখা দেয়, চীন হয়তো চাইবে সব পানি নিজের জন্য রেখে দিতে। তখন ভারত আর দক্ষিণ পূর্ব এশিয়া ক্ষেপে যাবে। এটা একটা বড় সংঘাতের কারণ হতে পারে। চীন স্থিতিশীল মনে হলেও তার চারপাশের পরিস্থিতি তাকে যুদ্ধের দিকে টেনে আনবে। পুরো বিষয়টার সারসংক্ষেপ করি। বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ আছে ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, কানাডা, ইরাক, ইউএই, কুয়েত, আমেরিকা আর রাশিয়ায়। মজার ব্যাপার হল, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ সৌদি আরব, ইরান, ইরাক, ইউএই আর কুয়েতের তেল উৎপাদন বন্ধ করে দেবে। তাহলে হাতে আর কি থাকলো শুধু ভেনেজুয়েলা, কানাডা, আমেরিকা আর রাশিয়া। অর্থাৎ দিন শেষে উত্তর আমেরিকা আর রাশিয়ারই জয় জয়কার। ঠিক আছে, এবার দেখা যাক কাদের তেল কিনতে হয়। আমেরিকা প্রচুর তেল ব্যবহার করলেও তাদের নিজেদের তেলের বড় একটা যোগান আছে। কিন্তু চীনকে তাদের চাহিদার প্রায় ৭৫% তেলই বাইরে থেকে আমদানি করতে হয়। ভারত, রাশিয়া, সৌদি আরব, ব্রাজিল, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, এদের মধ্যে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে প্রচুর তেল আমদানি করতে হয়। আর তারা এই তেল পায় থেকে? মধ্যপ্রাচ্য থেকে, তাই তো? এখন যদি কোনো কারণে তারা মধ্যপ্রাচ্য থেকে তেল না পায়, তবে এই চার দেশ চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া হয় আমেরিকা নয়তো রাশিয়ার কাছ থেকে তেল নিতে বাধ্য হবে। আর এটা কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়টির দিকে তাকান। কারা আমেরিকার সবথেকে বেশি ট্রেজারি বন্ডের মালিক? সহজ কথায়, আপনি যদি প্রচুর আমেরিকান ট্রেজারি বন্ড কিনে রাখেন, তার মানে আপনি আমেরিকার ঋণ শোধ করার টাকা জোগাচ্ছেন। আমেরিকার বর্তমান ঋণের পরিমাণ $39 ট্রিলিয়ন। এটা বিশাল অঙ্কের টাকা। কিন্তু যতদিন মানুষ আমেরিকার এই ঋণ বা ট্রেজারি কেনা চালিয়ে যাবে, ততদিন তাদের কোনো সমস্যা নেই। এটা অনেকটা একটা পঞ্জি স্কিমের মতো। এবার দেখুন, আমেরিকার ঋণের সবচেয়ে বড় অংশীদার কারা? জাপান, চীন, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, ভারত সবই এশিয়ার দেশ। আর আমরা আগেই বলেছি যে এশিয়ার দেশগুলোর মধ্যপ্রাচ্যের তেলের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। আবার অন্যদিকে দেখুন, দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। ক্যামান আইল্যান্ডস মূলত ইউরোপেরই অংশ। এটি একটি অর্থ পাচারের আখড়া মাত্র। এছাড়া বেলজিয়াম, লাক্সেমবার্গ, কানাডা, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড এগুলো সবই ইউরোপের দেশ।
আমরা জানি যে জিসিসি দেশগুলোর বেশিরভাগ তেল হয় পূর্ব এশিয়া অথবা ইউরোপে যায়, কিন্তু মধ্যপ্রাচ্যের এই অহেতুক যুদ্ধের কারণে এশিয়া ও ইউরোপ এখন রাশিয়া অথবা আমেরিকার কাছ থেকে তেল কিনতে বাধ্য হচ্ছে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আগে একটা ভয় ছিল যে আমেরিকার ঋণের বোঝা এত বেশি হয়ে গেছে যে এই দেশগুলো হয়তো আমেরিকান ট্রেজারি কেনা বন্ধ করে দেবে। আমেরিকান অর্থনীতি অনেকটা পঞ্জি স্কিমের মতো হয়ে যাওয়ায় ভয় ছিল যে ইউরোপ আর এশিয়া হয়তো ডলার ছেড়ে সুইস ফ্রা বা সোনার দিকে ঝুঁকবে। কিন্তু এখন ইউরোপ আর এশিয়ার জন্য সার ও জ্বালানি প্রয়োজন, যা তারা আমেরিকা ও উত্তর আমেরিকা থেকে পাচ্ছে। ফলে আমেরিকাকে আর তার ৩৯ ট্রিলিয়ন ডলারের ঋণ নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ পুরো পৃথিবী এখন সম্পদের জন্য উত্তর আমেরিকার উপর নির্ভরশীল। ফলে এই পঞ্জি স্কিম চলতেই থাকবে। ডোনাল্ড ট্রাম্প হয়তো আপাতদৃষ্টিতে বোকা মনে হতে পারেন, কিন্তু তিনি এতটাই অদ্ভুত যে তার এই বোকামি এখন জিনিয়াসের মতো কাজ করছে। এখন আপনাদের মনে হতে পারে ট্রাম্পের মাথায় এই বুদ্ধি এলো কোত্থেকে, তিনি কিভাবে এটা জানলেন? উত্তর হল, পুতিন ইতিমধ্যেই ইউক্রেনে প্রমাণ করেছেন যে এই কৌশল কাজ করে। আমি বুঝিয়ে বলছি কিভাবে। ইউক্রেন যুদ্ধের ম্যাপটি দেখুন। গাঢ় লাল অংশগুলো রাশিয়া দখল করার চেষ্টা করছে, আর হালকা গোলাপি অংশগুলো তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। যুদ্ধের ৪-৫ বছর হয়ে গেলেও রাশিয়ার এখনও অনেক পথ বাকি। তার মানে এই যুদ্ধ আরও ১০-২০ বছর চলতে পারে। এটা খুব ধীর গতির একটা প্রক্রিয়া, আর রাশিয়ার জন্য এটাই ভালো। হ্যাঁ, আমি জানি রাশিয়ার অনেক সৈন্য মারা যাচ্ছে এবং তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এই দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধ, ওয়ার অফ অ্যাট্রিশন, রাশিয়ার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক। কেন? কারণ প্রথমত, এটি রাশিয়াকে তাদের অর্থনীতি শিল্পায়নের, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ দিচ্ছে। তারা তাদের পুরো অর্থনীতিকে এখন যুদ্ধাস্ত্র উৎপাদনের ওপর ভিত্তি করে সাজাচ্ছে। গ্রাফে দেখুন, যুদ্ধের পর থেকে তাদের সামগ্রিক শিল্পায়ন বাড়ছে। যদিও সামরিক খাতের বাইরের শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু মনে হচ্ছে পুরো রাশিয়ান অর্থনীতিকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের উপযোগী করে পুনর্গঠন করা হচ্ছে। গোলাপি রঙের অংশগুলো হল সামরিক শিল্প, আর নীলগুলো বেসামরিক। দেখুন গোলাপি অংশটি কিভাবে নীলকে ছাড়িয়ে যাচ্ছে। এর মানে হল আগামী ৪-৫ বছরের মধ্যে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে একটি যুদ্ধ অর্থনীতিতে পরিণত হবে, যেখানে ড্রোন এবং গোলাবারুদ উৎপাদনই হবে প্রধান। যুদ্ধের শুরুতে রাশিয়া ড্রোনের জন্য ইরানের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন তারা নিজেরাই ড্রোন উৎপাদন করছে। তারা শুধু নিজেদের যুদ্ধের জন্যই ড্রোন বানাচ্ছে না, বরং তারা চাইলে এখন ইরানেও ড্রোন রপ্তানি করতে পারবে আমেরিকানদের বিরুদ্ধে লড়ার জন্য। তো রাশিয়া কেন পুরো অর্থনীতিকে যুদ্ধের ছাঁচে ফেলছে? তারা কি সারা জীবন যুদ্ধই করতে চায়? উত্তর হল হ্যাঁ। কেন? কারণ রাশিয়ার একটি পরিকল্পনা আছে, যাকে বলা হয় থার্ড রোম প্ল্যান। আলেকজান্ডার ডুগিনের ১৯৯৬ সালের বই ফাউন্ডেশনস অব জিওপলিটিক্স থেকে এই ধারণাটি এসেছে। ডুগিন বর্তমান সময়ের অন্যতম সেরা ভূ রাজনৈতিক চিন্তাবিদ। তার যুক্তি হল, আমেরিকার এই একাধিপত্য বা আধিপত্যবাদ একসময় হারিয়ে যাবে, কারণ তারা অতিমাত্রায় ধর্মনিরপেক্ষতা, ব্যক্তিবাদ এবং উদারতাবাদের ওপর গুরুত্ব দেয়, যা সমাজ ও সম্প্রদায়কে ভেঙে দেয়। এই ধারণাগুলো মানবতা বিরোধী, ফলে পশ্চিমা সভ্যতা একদিন ভেঙে পড়বেই। আর যখন এটি হবে, তখনই মস্কোর সামনে সুযোগ আসবে তৃতীয় রোম হিসেবে আবির্ভূত হওয়ার। ডুগিনের বুদ্ধিমত্তা এখানেই যে তিনি বুঝতে পেরেছেন পৃথিবী যখন বিপর্যয়ের মুখে পড়বে, তখন রাশিয়াকে শুধু স্থিতিশীল থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে পারলেই তারা টিকে যাবে। কারণ যখন বিশ্ব ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে, তখন আমেরিকার মতো প্রতিটি সমাজ গৃহযুদ্ধের মুখে পড়বে। বামপন্থীরা আর ডানপন্থীরা নিজেদের মধ্যে লড়াই করবে। তিনি চীন, মধ্যপ্রাচ্য এবং ইউরোপেরও পতনের ভবিষ্যৎবাণী করেছেন। ডুগিনের কৌশল হল রাশিয়াকে তার সীমানা রক্ষা করতে হবে এবং জাতীয়তাবাদ ও ধর্মের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এরপর রাশিয়াকে জাপান, ভিয়েতনাম, ভারত এবং ইরানের মতো মিত্র খুঁজে নিতে হবে। সবাই মিলে তারা একটি নিজস্ব বাণিজ্য ব্লক তৈরি করবে। যেহেতু এটা পারমাণবিক অস্ত্রের যুগ, তাই একে অপরের সাথে সরাসরি যুদ্ধ করা ঠিক হবে না, তবে এটা পতনেরও যুগ। তাই আপনি যদি নিজের সীমানা আর ঐক্য ধরে রাখতে পারেন, তবে আপনিই জিতবেন। যুদ্ধ মানুষকে দেশপ্রেম ও ধর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখে, যা ঝড়ের মধ্যে টিকে থাকতে সাহায্য করে।
আলেকজান্ডার ডুগিনের এই বিশাল দৃষ্টিভঙ্গি রাশিয়ার ইউক্রেন আক্রমণের মাধ্যমেই প্রতিফলিত হচ্ছে। ইউক্রেন আক্রমণ কেবল ন্যাটোর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া ছিল না, বরং এটি ছিল থার্ড রোম গড়ার সেই স্বপ্ন বাস্তবায়নের একটি পদক্ষেপ। ইউক্রেন দখল করার মানে হল বিশ্বের 1/3 শস্য এবং বিপুল পরিমাণ জ্বালানির ওপর নিয়ন্ত্রণ পাওয়া। এরপর রাশিয়া এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় তাদের খাবার ও জ্বালানি রপ্তানি করে নিজেদের প্রভাব বজায় রাখবে। পৃথিবী যখন পতনের মুখে, তখন আপনাকে নিজের দুর্গ গড়ে তুলতে হবে এবং স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমেরিকা তো আর বসে থাকবে না। তারা ভাবছে আমরাও তো একই কাজ করতে পারি। আমেরিকার সেই পরিকল্পনার নাম হল টেগমেট। এই ধারণাটি সহজ, পৃথিবী গোল্লা যাক, পৃথিবী ভেঙে পড়ুক, কিন্তু উত্তর আমেরিকাকে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। গত কয়েক মাস ধরে ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনা নিয়ে তর্কে জড়িয়েছেন। কানাডা আর মেক্সিকোকে হুমকি দিচ্ছেন। ভেনেজুয়েলা দখল করার কথা বলছেন। কেন? কারণ এগুলো সবই গ্রেটার নর্থ আমেরিকা বা টেগমেট পরিকল্পনার অংশ। পিটার জাইহ্যানের মতে এটিই হল রাশিয়ার থার্ড রোমের পাল্টা জবাব। রাশিয়া যদি টিকে থাকার জন্য জোট গড়ে, তবে আমেরিকারও কোনো উপায় নেই নিজেদের রক্ষার জন্য এমন জোট গড়া ছাড়া। ট্রাম্প বুঝেছেন যে পুতিন ঠিকই বলেছেন, পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। যেহেতু আমরা পৃথিবীকে বাঁচাতে পারব না, তাই এমনভাবে একে ধ্বংস হতে দিই যাতে আমেরিকার লাভ হয়। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তারা এশিয়া আর ইউরোপকে নিজেদের জ্বালানির ওপর নির্ভরশীল করে ফেলছে, আর এটাই তাদের টেগমেট বা স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়ার রসদ যোগাচ্ছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু সারসংক্ষেপ করি। 1991 সালের 11 সেপ্টেম্বর জর্জ H.W. বুশ বার্লিন দেয়ালের পতন আর সোভিয়েত ইউনিয়নের ভাঙনের প্রেক্ষিতে একটি নতুন শব্দ ব্যবহার করেন, নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের 3টি প্রধান ভিত্তি ছিল। প্রথমত, আমেরিকাকে বিশ্বের আর্থিক রাজধানী বানানো হবে। আমেরিকা তার উৎপাদন বা ম্যানুফ্যাকচারিংয়ের কাজগুলো অন্য দেশে পাঠিয়ে দেবে এবং নিজে মূলত অর্থায়ন বা ফিন্যান্সের দিকে মনোনিবেশ করবে। এর মাধ্যমে ওয়াল স্ট্রিট হবে গোটা বিশ্বের কেন্দ্রবিন্দু। দ্বিতীয় ধারণাটি ছিল সেকিউলার মাল্টিকালচারালিজম বা সেকিউলার বহু সংস্কৃতিবাদ। পৃথিবী বিভক্ত, কিন্তু যা সবাইকে এক করতে পারে তা হল টাকার প্রতি ভালোবাসা এবং ভোগবাদ, কনজিউমারিজম। আমরা যদি শুধু টাকা বানানো আর কেনাকাটার দিকে মনোযোগ দেই, তবে বিশ্বে চিরস্থায়ী শান্তি বজায় থাকবে। এর জন্য আমাদের সীমানা, সম্প্রদায় বা নিজস্ব পরিচয়ের মায়া ত্যাগ করে কেবল কনজিউমার হওয়ার দিকে ফোকাস করতে হবে। আর শেষ ধারণাটি ছিল বিশ্বজুড়ে আধিপত্য, গ্লোবাল ডমিনেশন। বিশ্ব বাণিজ্য সচল রাখার জন্য আমেরিকা সবার নিরাপত্তার দায়িত্ব নেবে। কাউকে আর যুদ্ধ করতে হবে না, কারণ আমেরিকা বিশ্ব শান্তির গ্যারান্টি দেবে। যদি কেউ এই ব্যবস্থাকে বা প্যাক্স আমেরিকানাকে চ্যালেঞ্জ করে, তবে আমেরিকা তাকে ধ্বংস করে দেবে। 1991 সালের 11 সেপ্টেম্বর জর্জ H.W. বুশ এই 3টি স্তম্ভের ওপর ভিত্তি করেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্পের বিশ্ব ব্যবস্থা বা ট্রাম্প ওয়ার্ল্ড অর্ডার হল এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটি প্রতিক্রিয়া। ট্রাম্প দীর্ঘকাল ধরে যা বলে আসছেন তা হল, আমেরিকা কেন অন্য দেশগুলোর প্রতিরক্ষার খরচ যোগাবে? কেন আমেরিকাকেই সবার শেষ ভরসা হতে হবে? ইউরোপীয়রা যাতে ভালো পেনশন আর সুযোগ সুবিধা পায়, সেটার জন্য আমেরিকানরে কেন টাকা দেবে? সবাই আমেরিকার সুযোগ নিচ্ছে এবং এতে আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই ট্রাম্প চাইলেন নিউ ওয়ার্ল্ড অর্ডারকে বদলে নিজের মতো করে সাজাতে। সেটা কিভাবে? তিনি চাইলেন আমেরিকার ফোকাস ফিন্যান্স থেকে সরিয়ে আবার সম্পদ আহরণ এবং ম্যানুফ্যাকচারিংয়ে ফিরিয়ে আনতে। তিনি বিশ্বাস করেন যে বিশ্ব একটি স্থায়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, তাই সেই বিশ্বযুদ্ধে রসদ যোগানোর জন্য সম্পদ ও উৎপাদন ক্ষমতা থাকা জরুরি। এদিকে আমেরিকা হবে একটি দুর্গ, ফোর্ট্রেস আমেরিকা, যা উত্তর আমেরিকার সীমানায় এবং 2 মহাসাগর দিয়ে সুরক্ষিত থাকবে। ট্রাম্পের মতে বহু সংস্কৃতিবাদ কাজ করে না, এটি কেবল ওক পলিটিক্স বা ট্রান্সজেন্ডারবাদের মতো অর্থহীন বিষয়গুলোকেই সামনে আনে। তার বদলে আমাদের গর্বিত হওয়া উচিত খ্রিশ্চান ন্যাশনালিজম বা খ্রিশ্চান জাতীয়তাবাদ নিয়ে, আমাদের দেশ, আমাদের ধর্ম এবং আমাদের জাতির প্রতি ভালোবাসা। এখানে আর কোনো উন্মুক্ত সীমানা বা বহু সংস্কৃতিবাদের জায়গা নেই। আর শেষ কথা হল, বিশ্বকে রক্ষা করার জন্য আমেরিকা কেন পয়সা খরচ করবে? প্যাক্স আমেরিকানা চুলোয় যাক, আমাদের লক্ষ্য হবে মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন। মাগা মানে হল জাতীয় পুনর্জাগরণ। আমেরিকান ম্যানুফ্যাকচারিং শিল্পকে পুনর্গঠন করে এবং ঈশ্বর প্রদত্ত অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে প্রতিটি আমেরিকানের জীবন উন্নত করাই এর লক্ষ্য। এখন দেখুন, ট্রাম্পকে হয়তো অনেকে বোকা মনে করেন। তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়েছেন, ন্যাটোকে চটিয়েছেন, মিত্রদের সাথে সম্পর্ক খারাপ করেছেন।
কিন্তু লক্ষ্য যদি হয় আমেরিকান সাম্রাজ্য এবং বর্তমান বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে আমেরিকানদের জন্য নতুন করে দেশ গড়া, তবে ট্রাম্প একজন জিনিয়াস। হয়তো ইতিহাসে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে জায়গা করে নেবেন। ঠিক আছে? পুতিন এবং ট্রাম্প দুজনেই জানেন যে বর্তমান ব্যবস্থা ভেঙে পড়বে। কেন জানেন? কারণ এটা খুবই স্পষ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ইউরোপ আর জাপানকে টাকা ধার দিত, যাতে তারা আমেরিকার তৈরি পণ্য কিনতে পারে। এতে আমেরিকার অনেক কর্মসংস্থান হতো। কিন্তু সময়ের সাথে সাথে আমেরিকানরা অলস হয়ে গেল। তারা জার্মানি বা জাপানিদের দিয়ে কাজ করাতে শুরু করল। আমেরিকা উৎপাদন ছেড়ে কেবল ভোগ করতে শুরু করল এবং আয়ের চেয়ে ব্যয় বাড়িয়ে দিল। পরবর্তীতে আমেরিকা তাদের ম্যানুফ্যাকচারিং চীনে সরিয়ে নিল। চীন তখন বলল, ঠিক আছে আমেরিকা, আমি তোমাদের জন্য সস্তায় সব কাজ করে দেব এবং তোমাদের টাকা ধারও দেব। এর ফলে আমেরিকা ঋণী, অলস এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ল। পুরো পৃথিবী আমেরিকার হয়ে নামমাত্র মূল্যে কাজ করছিল বলে আমেরিকাকে আর খাটতে হয়নি। এতে আমেরিকায় চরম বৈষম্য তৈরি হল, যা থেকে জন্ম নিল রাজনৈতিক দুর্নীতি এবং অলিগার্কি, মুষ্টিমেয় ধনীর শাসন। আমেরিকাকে এখন আর গণতন্ত্র ভাববেন না, এটি একটি অলিগার্কি। যখন মাত্র গুটি কয়েক মানুষ এই সিস্টেম থেকে সুবিধা পায়, তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা ট্রাম্পকে নির্বাচিত করে। ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে এই সিস্টেম বেশিদিন টিকবে না, এটি ধসে পড়বেই। প্রশ্ন হল কখন ধসবে এবং কারা এর সুবিধা নেবে। ট্রাম্প চাইলেন এই পতনটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে, যাতে তিনি এবং তার বন্ধুরা, যেমন ক্রিশ্চিয়ান ইভ্যাঞ্জেলিক্যাল এবং সিলিকন ভ্যালির এআই এলিটরা, সবচেয়ে বেশি লাভবান হন। আমেরিকা এখন একটি তাসের ঘরের মতো, যা যে কোনো সময় ভেঙে পড়বে। ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করেছেন, যাতে এই পতনের প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং তিনি আমেরিকাকে ফিনান্স ভিত্তিক অর্থনীতি থেকে সরিয়ে সম্পদ ও উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে পারেন। বুঝতে পেরেছেন? যুদ্ধের পেছনে সবসময় অনেকগুলো কারণ থাকে। আগে আমরা এসক্যাটোলজিক্যাল বা শেষ জামানাতত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলো দেখলাম। ইতিহাসের দিকে তাকালে দেখবেন এই সবকটি বিষয়, ধর্ম, রাজনীতি এবং অর্থনীতি, একই বিন্দুতে মিলে যায়। ধর্ম কি? ধর্ম হল আমাদের প্রাচীন অতীতের স্মৃতি, যা মিথ বা গল্পের মাধ্যমে বেঁচে আছে। ধর্মের মধ্যে সত্য আছে, কারণ এটি হাজার বছরের ইতিহাস আর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। আর ভূরাজনীতি ও অর্থনীতি হল সেই শক্তি যা ইতিহাসকে সামনের দিকে চালায়। আমি কেন এই ভিন্ন ভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করি? কারণ আমি ভবিষ্যৎবাণী করতে চাই। যদি আমি এসক্যাটোলজি, ভূরাজনীতি এবং ইতিহাস এই তিনটি দিক বিশ্লেষণ করে দেখি যে তারা একই দিকে নির্দেশ করছে, তখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ঘটনাটি ঘটবেই। হয়তো কখন ঘটবে বা কারা ঘটাবে তা পুরোপুরি জানি না, কিন্তু ঘটনাটি যে ঘটবে তা নিশ্চিত। ঠিক আছে, আজ তাহলে এখানেই শেষ করি। আগামী সপ্তাহে আমরা এ নিয়ে আরও আলোচনা করব।